প্রথমে কলকাতার বেহালা, তারপরে পশ্চিম বর্ধমানের অন্ডাল। পশ্চিম বর্ধমানের অন্ডালের পরেই আমাদের সামনে খবর ভেসে উঠল পূর্ব বর্ধমানের মেমারি। পূর্ব বর্ধমানের মেমারির পরেই আমাদের সামনে খবর ভেসে উঠল দিনহাটা, উত্তরবঙ্গের দিনহাটা। উত্তরবঙ্গের দিনহাটার পরেই আমাদের নজরে এলো দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর। আর দক্ষিণবঙ্গের কৃষ্ণনগরের ঠিক একদিন পরেই আবার পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুর। আর সেই দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেলে আবার এক নাবালিকার সঙ্গে বর্বরচিত কুরুচিকর ঘটনা। প্রায় ৩-৪ জন মিলে সেই বাচ্চা মেয়েটি, মাত্র 14 বছরের নাবালিকার সঙ্গে ঘটিয়ে ফেললো গণদুষ্কর্ম। আপনাদেরকে প্রণাম, নমস্কার, শুভেচ্ছা সমস্ত কিছু পরে জানাবো, কিন্তু তার আগে আমি আরো একবার আমাদের এই পশ্চিমবঙ্গের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের আগেকার দিনের একটি বক্তব্য চালাবো, যেখানে তিনি বিরোধী দলনেতা ছিলেন। দেখুন। মহিলারা কতটা সুরক্ষিত থাকবে বিজেপি ক্ষমতা এলে? উত্তরপ্রদেশ, আসামে যেমন সুরক্ষিত আছে ঠিক একইভাবে হবে। সকালবেলা জমা নেব, বিকেলবেলা খরচ করে দেবো, কোর্টে পাঠানোর দরকার হবে। আমি অত্যন্ত দুঃখিত যে এই বক্তব্যটা, মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, সেই বক্তব্যটা আমাকে এই পশ্চিমবঙ্গে মাত্র 1 মাসের পরিবর্তনের 1 মাসের মধ্যেই বারবার চালিয়ে মনে করিয়ে দিতে হচ্ছে যে এই পলিটিক্যাল দল ভারতীয় জনতা পার্টির মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই বক্তব্যটা নির্বাচনী প্রচারে বারবার লিখেছিলেন। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে মাত্র 1 মাসের মধ্যে 6টা নাবালিকার সঙ্গে দুষ্কর্ম ঘটে গেল। আর আমাদের মেন স্ট্রিম মিডিয়া, তাদেরকে তো আমি প্রণাম জানাই যে মেন স্ট্রিম মিডিয়া এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট ভাঙলো না গড়লো সেই নিয়ে চিন্তায় পড়ে রয়েছে, কিন্তু এই 6টা নাবালিকার জীবন, পরিবার বরবাদ হয়ে গেল, সেই বিষয়ে তাদের এক ফোঁটাও নজর নেই। আমি দেখাবো আপনাদেরকে গতকাল দুর্গাপুরের সিটি সেন্টারে কি অমানবিক এবং পৈশাচিক ভয়াবহ ঘটনা ঘটেছে। পাশাপাশি এই এপিসোডেই আমি আপনাদেরকে নিয়ে যাব কাটোয়াতে। কাটোয়ায় মা বোনেদের কান্না দেখাবো, তার কারণ রেলের জায়গায় যারা এতদিন বসবাস করছিল তাদেরকে বুলডোজার চালিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গার কাটোয়ার ঘটনা দেখাবো। নিয়ে যাব আপনাদেরকে যাদবপুরে। গতকাল মধ্যরাতে যাদবপুরে সিপিএম এর সঙ্গে ব্যাপকভাবে লড়াইয়ে জড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের পুলিশ, তার কারণ সেখানে যাদবপুরে বুলডোজার পৌঁছে গিয়েছিল আর সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা সেই জায়গায় প্রতিবাদ করতে পৌঁছেছিল। দৃশ্য আমি দেখাবো আপনাদেরকে সেই সমস্ত, এবং পশ্চিমবঙ্গে কি ধরনের এখন মধ্যযুগীয় বর্বরতাও চলছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেটা আইনের মারফত মেটানো দরকার সেটা পশ্চিমবঙ্গে মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে মেটানো হচ্ছে, যেখানে পুলিশ প্রশাসন কার্যত নির্বিকার। সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। এছাড়াও আরো অনেক কিছু এক্সট্রা বিষয়ও এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড। নমস্কার, আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই নতুন এপিসোডে আপনাদেরকে আবার স্বাগত জানাই, কিন্তু মন ভারাক্রান্ত। প্রত্যেকটা দিন যখন টিভির মিডিয়া খুলছি মনে হচ্ছে যেন তৃণমূল কংগ্রেস নিয়েই এখন বেশি ব্যস্ত আমাদের পশ্চিমবঙ্গের মেন স্ট্রিম মিডিয়া, কিন্তু যখন সোশ্যাল মিডিয়া খুলছি সেই সোশ্যাল মিডিয়া থেকে যে সমস্ত চিত্র, যে সমস্ত ঘটনার খবর ভেসে আসছে সেটা যথেষ্টই উদ্বেগজনক। ভারতীয় জনতা পার্টি যখন পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে বেরোতো তখন তাদের মূল যেটা নির্বাচনী প্রচার ছিল যে পশ্চিমবঙ্গে কার্যত মহিলাদের সুরক্ষা বিপন্ন হয়ে গিয়েছে, মহিলাদের সুরক্ষা নেই, মা বোনেদের চিন্তার স্বার্থে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। এবং সেই জায়গায় সব থেকে বড় ভারতীয় জনতা পার্টির মা বোনের চিন্তা করার জন্য, প্রচার জানানোর জন্য সামনে আনা হলো পানিহাটির রত্না দেবনাথকে, যার মেয়ে এই রকম কুরুচিকর বর্বরচিত ঘটনার শিকার হয়ে আরজি কারে প্রাণ হারিয়েছিলেন। আর এ সমস্ত কিছু ঘটনার পরেই আমাদের পানিহাটির রত্না দেবনাথ মহাশয়া, তিনি সেখানকার বিধায়ক নির্বাচিত হয়ে গিয়েছেন এবং পরিবর্তনও হয়েছে নারী সুরক্ষার উপর যে কথা বলা হয়েছিল সেই কথার উপরে ভিত্তি করে। কিন্তু বাস্তবে নারী সুরক্ষা পাওয়া যাচ্ছে কি পশ্চিমবঙ্গে? কারণ পরিবর্তন হয়েছে বেশি দিন হয়নি, মাত্র 1 মাস, তার থেকে সামান্য বেশি। আর এই 1 মাসে আমাদের পরিবর্তনের রাজ্যে 6টা নারীর সঙ্গে দুষ্কর্ম ঘটে যাওয়ার ঘটনা, আর এই 6টার মধ্যে 5টা নাবালিকাদের সঙ্গে ঘটে যাওয়া দুষ্কর্ম, যেটা আপনারা চিন্তা করতে পারবেন না, মিডিয়া কোনোভাবেই কভার করতে চাইছে না। কিন্তু আমাদের তো হারানোর কিছু নেই, আমরা মানুষের স্বার্থে কভার করব এবং মানুষকে সঠিক বার্তাটা দেওয়ার চেষ্টা করব। যে কোনো বিপদ আসতেই পারে, সেই বিপদের কথা চিন্তা করে যদি আমরাও ঘরে আজকের দিনে বসে থাকি তাহলে ওপরে যখন যাব একদিন তো যেতেই হবে, সেদিন সেই উপরওয়ালাকে মুখটা কি দেখাবো? যাই হোক, এ সমস্ত কিছু নীতি কথা জ্ঞানের কথা ছেড়ে আপনাদেরকে দুর্গাপুরের ঘটনাটা দেখাই, যেখানে গতকাল একটি বর্বরচিত ঘটনা ঘটেছে। দুর্গাপুরের সিটি সেন্টারে একটি প্রাইভেট হোটেল, আর সেই প্রাইভেট হোটেলে 3 জন কুকর্ম করেছে একজন নাবালিকার সঙ্গে। এক নাবালিকা 14 বছর বয়স, 8ম শ্রেণীতে পড়ে, সে তার বাড়িতে ছিল এবং তারই এক বান্ধবী তাকে ডেকে নিয়ে যায়, জোরপূর্বক মাদক সেবন করানো হয় তাকে, এবং মাদক খাওয়ার পরে সে যখন অর্ধ অচৈতন্য হয়ে পড়ে তার সঙ্গে 3 জন নরপিশাচ কুকর্ম করে একটি দুর্গাপুরের প্রাইভেট হোটেলে।
কাল দুপুর 2:30টার সময় আমার মেয়েকে এক মহিলা সিমরান তামাং খোঁজ নিয়ে নিয়ে যায় মানে বাড়ি থেকে। তারপর একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করায় এবং খাবার ড্রিঙ্কসের সঙ্গে তাকে ওষুধ দেওয়া হয় যাতে সে বেহুঁশ হয়ে যায়। তারপর 2-3 জন ছেলে মিলে তাকে করে। তার মধ্যে আছে রাজ মল্লিক আর হচ্ছে শেখ আজারউদ্দিন এবং এস কে দাস, এরকম কিছু একটা নাম আছে, দাস কিছু টাইপের। চিকু না, পুরসর বাসিন্দা আছে 2 জন এবং বুদবুদের সিমরান তামাং বুদবুদের বাসিন্দা। আমি যখন খবরটা পাই তখন রাত্রি 10:30। আমার মেয়েকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছিল। আমার মেয়ের 14 বছর বয়স। না, মেয়ে ফোন করেনি। তাকে একটি টোটোওয়ালা অসহায় দেখে তাকে টোটোতে চাপিয়ে আমার বাড়ির সামনে নামিয়ে দিল, বাইপাসের ধারে গেট নম্বর 1-এর একটু আগে। শুনলেন স্থানীয় ছোট্টখাট্ট এই লোকাল যে নিউজগুলো থাকে, লোকাল নিউজের পোর্টালের মাধ্যমে এই খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। আর এই খবর ছড়ানোর পরে আমাদের একটা আশা ছিল যে পানিহাটির যিনি রত্না দেবনাথ রয়েছেন, তার তো জীবনে সব থেকে বড় দুঃখ যে তার মেয়ের সঙ্গেও এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। কিন্তু আজকে তিনি বিজেপির হয়ে জয়লাভ করার পরে এই যে সিলেক্টিভ প্রোটেস্ট, এগুলো আর তিনি সম্ভবত করতে পারছেন না, বা তার গায়ে যে রাজনৈতিক রংটি লেগেছে সেটার জন্য তিনি হয়তো তারই গভর্নমেন্ট যেহেতু সমালোচনার মধ্যে পড়বেন, তিনি কোনো কথা বলতে পারছেন না, যেটা যথেষ্টই অন্যায় আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ তার মেয়ের জন্য গোটা পশ্চিমবঙ্গ ঝাঁপিয়ে পড়েছিল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন চুলের মুঠি ধরে নবান্ন থেকে নামিয়ে নর্দমায় ফেলবেন তার মেয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল। কিন্তু এই পশ্চিমবঙ্গে যে ঘটনাটা আপনারা দুর্গাপুরে দেখলেন এবং ব্যাপকভাবে আরো পশ্চিমবঙ্গে গত 1 মাসে যেটা ঘটেছে, সেটা ঘটার পরেও কোনো না কোনো মায়ের মনেও এই ধরনের কথাই ফুটে উঠছে। কিন্তু তারা আজকে রাজনৈতিকভাবে যেহেতু রাস্তায় নামেনি, সেই জন্য হয়তো এই ধরনের কোনো মনের বাসনা পূরণ করতে পারছেন না, যেভাবে মাননীয়া রত্না দেবনাথ নিজের মনোবাসনাকে পূর্ণ করেছিলেন। যাই হোক, দুর্গাপুরের এই বিষয়ে যখন দুর্গাপুরে মমতা ব্যানার্জির আমলে একটি এই ধরনেরই ঘটনা ঘটেছিল উড়িষ্যার একটি মেয়ের সঙ্গে, সেই সময় স্থানীয় জায়গায় বিজেপি গিয়ে ব্যাপকভাবে আন্দোলন করেছিল। তখন তারা বিরোধী দলনেতা ছিল শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও সেখানে মঞ্চ বেঁধেছিলেন। কিন্তু আজকের দিনে তিনি যাবেন কি যাবেন না সে বিষয়ে আমরা কিছু জানি না। কিন্তু বাস্তবে যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী দল রয়েছে বা অন্যান্য কোনো পলিটিক্যাল দল রয়েছে, তারা কেউই দুর্গাপুরে এখনো সেই বিষয় নিয়ে আলোচনা করেনি বা কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। প্রতিক্রিয়া দিতে সামনে এসেছিল দুর্গাপুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমি দেখাবো পারিজাত গাঙ্গুলি, স্থানীয় বিজেপির একজন লোকাল নেতা, তিনি কি বলছেন এই বিষয়ে, এবং পারিজাত গাঙ্গুলির সঙ্গে স্থানীয় বিজেপির নেতা কি বলছেন, সমস্ত কিছু থাকবে আপনাদের সামনে। দেখুন, বিজেপির যারা নেতৃত্ব আছেন তারা আমাদেরকে ডেকেছেন। এখানে আমরা এসে দেখতে পাই একটি গলসির বাসিন্দা, একটি বুদবুদের বাসিন্দা একটি মেয়েকে, 14 বছরের মেয়েকে করেছে। আমরা তো বলেছিলাম যে কোনোভাবে গণ এটা মেনে নেব না। সরকারের কাছে এবং আমাদের যা মুখ্যমন্ত্রী আছেন তাদের কাছে আমরা অ্যাপিল করছি, এনারা যাতে ঠিক ডিসিশন পায়, ঠিক এরা শাস্তি পায় এবং এদেরকে যখন ধরা হয়েছে এদেরকে খরচা করা হোক। এইসব লোকদেরকে রাখা উচিত নয়। সকালে ধরে নিয়েছে পুলিশ, বিকালের মধ্যে যেন এদেরকে খরচা করে দেওয়া হয়। তাহলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ এটা বার্তা যাবে, যদি কোনো মেয়ের সঙ্গে অন্যায় হয় কোনোভাবে তারা পার পাবে না। আমরা এই হোটেলে এসেছি, হোটেলের মালিককে জবাব দিতে হবে। পয়সার বিনিময়ে সে কেন একটা 14 বছরের মেয়েকে রুম দেওয়া হলো? এই হোটেলের আইডেন্টি ক্যান্সেল করা হবে। যে ঘটনাটা ঘটেছে সেটা মোটেই কাম্য নয়। এতদিন তৃণমূলের সরকার ছিল, সেই সরকারের আমলে যে সমস্ত ভাইরা, যে সমস্ত তৃণমূলের যে সমস্ত কি বলবো চামচা বেলচারা ছিল বিশেষ সম্প্রদায়ের, তারা ভাবছে এখনো সেই রাজত্ব চলছে এবং তার সেই পাওয়ার দেখাতে গিয়ে কালকে একটা 14 বছরের মেয়ে যে ক্লাস 8-এ পড়ে, ভাবতে পারবেন না মেয়েটার কি অবস্থা হয়ে আছে। সেই মেয়েটাকে করেছে 3 জন ছেলে, সিমরান তামাং। তো এইরকম একটা গ্যাং দুর্গাপুরের মতো একটা জায়গায়, শান্তিপ্রিয় জায়গায় এসে হোটেলের মধ্যে তাণ্ডব করেছে, এইসব নোংরামি করেছে। আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি এবং এখানে উপস্থিত আছে, আমি আছি, আছে আমাদের প্রবীর দা এবং আছে ভাই পারিজাত, আমরা সকলে মিলে এবং আমাদের 2 বিধায়ক, দুর্গাপুরের যে 2 বিধায়ক, সেই বিধায়কের নির্দেশ অনুসারে আমরা পরবর্তী স্টেপ নেব এবং এই যে সমস্ত হোটেলগুলোতে এই সমস্ত নোংরা কার্যকলাপ এখনো চলছে
সেইগুলোকে আগে আমরা আইডেন্টিফাই করব এবং আপনাদের মাধ্যমে সেই হোটেল মালিকদেরকে বলতে চাই যে আপনারা সতর্ক হয়ে যান। আমরা যদি ফার্দার এরকম কোনো ঘটনা পাই তাহলে কিন্তু লাইসেন্স আমরা বাতিল করতে 2 মিনিট টাইম নেব না। শুনলেন বিজেপির মহিলা নেত্রীর বক্তব্য হচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের দিকেই তারা আঙুল তুলে দিতে চাইছেন। আমি বুঝতে পারছি না যে হয়তো বিজেপির এখনো বহু লিডার এটা মনে করছেন যে পশ্চিমবঙ্গে হয়তো তৃণমূল কংগ্রেসই সরকারে রয়েছে। না, মাননীয়া যিনি নেত্রী হিসাবে এই কথাটা বললেন, পশ্চিমবঙ্গে সরকার তৃণমূলের নেই। আর যদি তৃণমূলেরই সেই লুম্পেন্ডা আজও পরিবর্তনের 1 মাসের পরেও এই ধরনের দুষ্কৃতি মনোভাবাপন্ন কাজ করে থাকে, নারীদের নিরাপত্তায় বাধা হয়ে থাকে, তাহলে পারিজাত গাঙ্গুলি যে কথাটা বলেছেন সেই অনুযায়ী করা হোক, সকালে জমা নিয়ে বিকেলে খরচ করা হোক। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী, তিনি তো নির্বাচনে প্রচার এটাই করেছিলেন যে সকালে জমা নিয়ে বিকেলে খরচ করে দেবেন। যদিও গণতান্ত্রিক স্ট্রাকচারে এটা আমরা মানতে পারি না, কারণ এখানে সংবিধান রয়েছে, গণতান্ত্রিক স্ট্রাকচারে তাদেরকে কোর্টে চালান করে আইন মোতাবেক বিচারটাই চলে থাকে। কিন্তু তবুও সেটাও কি হচ্ছে? কেন মানুষের ওপরে আইনের যে ভয়, এই ধরনের মহিলাদের সঙ্গে কাজ চলছে, নাবালিকাদের সঙ্গে এই ধরনের দুষ্কর্ম চলছে, আর কারুর মনে কোনো ভয় থাকছে না? পরিবর্তনের পরেও ভয় থাকছে না? কেন এটা হবে? কেন পুরনো দিনের সেই তৃণমূল কংগ্রেসের দাগী নেতাদের গায়েই দোষ চাপানো হবে? সেটা এখনো পর্যন্ত প্রশ্নের অতীত। আদতেও প্রশাসন কি কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়ে আমাদের নজর থাকবে। তবে পারিজাত গাঙ্গুলি বিজেপির নেতা, একসময় তিনি বিতর্কে জড়িয়েছিলেন ওই গরু কাণ্ডে একজন বয়স্ক মুসলিম নাগরিককে আঘাত করার পরে। কিন্তু এই যে কথাটা, বক্তব্যটা তিনি বললেন, এটা কিন্তু যুক্তিযুক্ত। কিভাবে এই হোটেল সিন্ডিকেটগুলো আজকে মাত্র 14 বছরের নাবালিকা মেয়ের সঙ্গে একটি রুম ভাড়া দিয়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে একাধিক গরিব মানুষের বাড়ির উপর, যেহেতু তারা বেআইনিভাবে বসবাস করছে। তাহলে এই যে বড় বড় পুঁজিপতিদের হোটেলগুলো, এই হোটেলে বেআইনি যেভাবে ব্যবসা চলছে, নাবালিকাকে যেভাবে বেআইনিভাবে রুম দেওয়া হচ্ছে, তার জন্য এই হোটেলগুলোর উপর বুলডোজার অবশ্যই তো চালানো উচিত। এটাই তো প্রশাসনের কাছে আমরা দেখতে চাই যে বড় লোক হোক কিংবা গরিব লোক হোক, বুলডোজারের আওতায় যদি আসে তাহলে অন্যায়কারী সকলকেই আনা উচিত। এবং অতি সত্বর, পারিজাত গাঙ্গুলির সঙ্গে আমি একমত যে অতি সত্বর এই ধরনের যারা ব্যবসা করছে, হোটেল বিল্ডিং করে বেআইনি ব্যবসা করছে, তাদের হোটেল বিল্ডিং গুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হোক, মানুষ খুশি হবে। আসুন এরপরে আপনাদেরকে কাটোয়ায় নিয়ে যাই। কাটোয়ায় আপনাদেরকে দেখাবো যে দৃশ্য, সেখানে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে, কারণ সাধারণ মা বোনেরা যেভাবে কান্নাকাটি করেছে দেখার পরে নিজেরাই মন থেকে ভারাক্রান্ত হয়ে পড়েছি। কারণ একটা মানুষের সব থেকে বড় সঞ্চয় হচ্ছে তার মাথার উপরে ছাদ। আর আমাদের ভারতবর্ষে যেখানে 80 কোটি মানুষ সামান্য 5 কেজি রেশনের উপরে নির্ভর করে থাকে, সেখানে বলতেই হবে যে বহু মানুষের মাথার উপরে ছাদ থাকলেও পাকাপাকি কেনা জমি অনেকের থাকে না। অনেকেই বিভিন্ন জায়গায় বস্তি স্থাপন করে নেয় এবং সেখানেই বেআইনিভাবে তারা বসবাস করতে থাকে। কিন্তু ভারতবর্ষে অতীতে যত সরকারই এসেছেন, তারা কোনোদিনও মানবিকতার খাতিরে তাদেরকে সেইভাবে সেখান থেকে উচ্ছেদ করে দেয়নি। কিন্তু বর্তমান সরকার পশ্চিমবঙ্গে পালা বদলের পরেই অত্যন্ত কঠোর মনোভাব নিয়েছে এবং বিভিন্ন জায়গায় রেলের উপরে বা রেলের জায়গার উপরে যারা বসবাস করছে, বিশেষ করে হকার থেকে শুরু করে যারা ঘর বাড়ি বানিয়ে তৈরি করে থাকছে, তাদেরকে রাতারাতি একেবারে উচ্ছেদ করে দিচ্ছে। কিন্তু সেই মানুষগুলো যাবেন বা কোথায়? সেই মানুষগুলো আগামী দিনে খোলা ছাদের নিচে থাকবে না রেলেই মাথা দিয়ে দেবে? সেই সমস্ত বিষয় কিন্তু সরকার কোনো রকমভাবে দেখার চেষ্টা করছে না এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা সেটাও সরকার ভাবার চেষ্টা না করেই রাতারাতি তাদের বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এবং বাড়িগুলো ভেঙে যাওয়ার পরে সেই সাধারণ গরিব মানুষের চোখের জল যেভাবে আজকে দেখতে হচ্ছে গোটা বঙ্গবাসীকে, সেটা যথেষ্টই মানবিকতার দিক থেকে খারাপ লাগছে। দেখুন।
কি অবস্থা, গোটাকে গোটা একটা গ্রাম কাঁদছে, কারণ সেই জায়গাগুলো নাকি রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে রেলের জায়গা, এবং সরকার পরিবর্তন হয়ে গেছে, তাই কেন্দ্র এবং রাজ্য দুটোই একই সরকারের, তাই কোনো বাধা নেই। আগেকার দিনে তৃণমূল কংগ্রেসের এই যে রাজ্যের সরকার ছিল সেক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করতো, কিন্তু এখানে যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, ডবল ইঞ্জিনের সরকার, রেল আর কোনো বাধা পাচ্ছে না। একেবারে যে সমস্ত স্থানীয় মানুষরা সেখানে বসবাস করে তাদের জায়গায় দাবি করছে, সেগুলোকে তারা উচ্ছেদ করে দিচ্ছে। কিন্তু এর পরের প্রক্রিয়া কি? রেল এই জায়গাগুলো কি লাইন বিছাবে? যদি লাইন বিছিয়ে থাকে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে, তাহলে তো ঠিক আছে, এই ঘটনাগুলো তবুও যৌক্তিকতা প্রমাণ করা যায়। কিন্তু এই জায়গাগুলো যদি আগামী দিনে পুঁজিপতিদের হাতে চলে যায়, যদি এই জায়গাগুলো আগামী দিনে বড় বড় বিল্ডিং তৈরি হয়, যদি এই জায়গাগুলো আগামী দিনে কোনো বড় স্টোর তৈরি হয়, সেগুলো দেখার পরে তো এটাই বলতে হবে যে সরকার কি শুধু পুঁজিপতিদের কথাই চিন্তা করবেন, গরিবদের কথা চিন্তা করবেন না? এই মানুষগুলো দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, এদের একটা সামান্য পুনর্বাসন, রেলের প্রচুর জায়গা রয়েছে যে জায়গাগুলো এখনো পর্যন্ত লাগবে না, তো সেই জায়গাগুলোই যদি এদেরকে অস্থায়ীভাবে পুনর্বাসন দেওয়ার পরে এই জায়গাগুলোয় বুলডোজার চালানো হতো, এই পরিবারগুলোর চোখের জল কি পড়তো? এই পরিবারগুলো তো আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক। এসআইআর যখন হয়েছে, এসআইআর এর মাধ্যমে এদের নাম যখন কাটা যায়নি, এরা যখন বাংলাদেশে পগার পার করে যায়নি, তাহলে তো নিশ্চয়ই এরা পশ্চিমবঙ্গের নাগরিক। আর পশ্চিমবঙ্গের নাগরিক মানে সকলেই পশ্চিমবঙ্গ সরকারের দায়বদ্ধতার মধ্যে পড়ে। তাহলে সেই মানুষগুলোকে রাতের অন্ধকারে এইভাবে বিপদে ঠেলে দেওয়ার মানে কিভাবে আমরা যুক্তিযুক্ত, কিভাবে জাস্টিফাই করব, সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমাদের যারা বড় বড় টেলিভিশনের নিউজ অ্যাঙ্কাররা রয়েছে তাদের হয়তো বোধগম্য হতে পারে। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব যাদবপুরে গতকাল রাত্রির বেলায়, মধ্যরাত্রির বেলায় দেখা গিয়েছে এই ধরনেরই এক কাণ্ড, যেখানে বুলডোজার নিয়ে পৌঁছে গেল স্থানীয় রেলের প্রশাসন, এবং সেখানে বুলডোজারের সামনে হকারদের উচ্ছেদ করতে দেবে না, দোকান উচ্ছেদ করতে দেবে না, এমনটাই প্রতিবাদ করে সামনে দাঁড়িয়ে গেল বাম কর্মী সমর্থকরা। পরিবর্তে দেখা গেল পুলিশের লাঠিচার্জ এবং পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের হাতাহাতিও পর্যন্ত লাগলো। দেখুন। তোমরা থাকো, তোমরা থাকো, থাকো, আছি, আমরা আছি। বেআইনি কাজ করছে রেল, রেল বেআইনি কাজ করছে। হ্যাঁ, সাংবাদিকদেরও মেরে দিই, বেআইনি কাজ করছে রেল। রেল আদালতকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে। আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে, আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে। তোমরা থাকো, আমরা থাকবো, হারবো না, পারবে না এটা করে। 2021 সালে বাম সংগঠন বা সিপিএম বলা যেতে পারে পশ্চিমবঙ্গে একটাও সিট পায়নি, শূন্য হয়ে গিয়েছিল। 2026 সালে তারা একটা বিধানসভায় সিট পেয়েছে, এবং তারা আগামী দিনে কি নিজেদেরকে বিরোধী দল হিসাবে পশ্চিমবঙ্গে তুলে আনতে চাইছে। কারণ বিভিন্ন জায়গায় একথা ফেলে দেওয়া যাবে না, যেখানেই হকার উচ্ছেদ হচ্ছে বা যেখানেই সরকার, এই বর্তমান সরকার কিছু একটা সাধারণ মানুষদের বিরুদ্ধে করছে, সেখানেই কিন্তু বাম কর্মী সমর্থকরা যৌথভাবে, এককভাবে পৌঁছে যাচ্ছে, এবং ছোটখাটো হলেও তারা আন্দোলনের সৃষ্টি করছে, এবং ছোটখাটোভাবেই তারা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। পরিবর্তে 80টা বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেস এখনো মনে হচ্ছে দিশেহারা, তারা ঠিকভাবে জমাট পর্যন্ত বাঁধতে পারছে না। এমনিতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের দুটো ভাগ আমরা লক্ষ্য করতে পারছি, যার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা এক ছাতার তলায় আসতে পারছে না। কিন্তু এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং গতকাল অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছেন, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইন্ডি জোটের 26টা যে দল রয়েছে তাদের বৈঠকও রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কি সংসদীয় রাজনীতির দিকে এগোতে চাইছেন এবং পশ্চিমবঙ্গের ব্যাপারে সেইভাবে জমাট বাঁধতে পারছেন না, সে বিষয়ে আগামী দিনে নজর থাকবে। কিন্তু লড়াইটা এই মুহূর্তে মাটিতে থেকে এই বর্তমান সরকারের বুলডোজারের বিরুদ্ধে সিপিএম করছে, সেটা কিন্তু বলতেই হয় এবং আপনাদেরকে দেখাতেও হবে, কারণ এই চ্যানেল তো রং দেখে খবর করে না, যেটা সত্য সেই খবরটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আর সিপিএম এর সৃজন ভট্টাচার্য তিনি কি বলেছেন গতকাল, আমি আপনাদেরকে দেখাবো, দেখুন। কথা হয়েছিল 8ই জুন কোর্ট খুলবে, তারপরে সার্টিফাইড কপি বের করে ওনাদেরকে দেব। সেই রায়ের যে রায়ে পরিষ্কার বলা আছে এই অঞ্চলের মানুষকে অল্টারনেটিভ কমার্শিয়াল প্লট না দিয়ে এভিক্ট করা যাবে না, উচ্ছেদ করা যাবে না, কোর্ট অবধি যাওয়ার সুযোগ দিচ্ছে না। আইনকে যদি সরকার নিজে এড়িয়ে চলতে চায় তখন কোনো রাস্তা থাকে? তখন রাস্তাই একমাত্র রাস্তা। এটা তো রেলের জমি। আরে সেটা আদালতে ফয়সালা হবে। হকারদের সপক্ষে, রেলের জমিতে বসে থাকা গরিব মানুষের সপক্ষে ঘন্টা ঘন্টা রায় আছে, ঘন্টা ঘন্টা কোর্টের অবজারভেশন আছে। আদালতে যাওয়ারটা তো এগ্রি করলাম দুই পক্ষ, আমরাও করলাম, রেলও করলো।
তাহলে 5 দিনের মাথায় কালকে কোর্টটা খুলবে, অপেক্ষা করছেন না কেন? কোর্টকে এড়িয়ে আজকে 7 তারিখ রাত্রিবেলায় চালিয়ে দেবো এই মনোভাব কেন? আইনকে এড়িয়ে লুকোচুরি। তবে বামপন্থীরা যাই বলুক, আমার ব্যক্তিগত মতবাদে যদি আমাকে বলতে হয়, এই বামপন্থীরা কিন্তু এই রাজ্যে পরিবর্তনটা চেয়েছিল এবং বামপন্থীরাই চেয়েছিলেন যে তৃণমূলের জায়গায় হয়তো বিজেপি আসুক, তারপরে বিজেপির কাছ থেকে আমরা ক্ষমতাটা ছিনিয়ে আমরা নিজেরা প্রশাসনে বসবো। এটা হয়তো বামপন্থীদের মধ্যে অনেক জায়গায় শোনা যায়, অনেক রাজনীতিবিদ বলে যেটা বামপন্থীদের অভ্যন্তরীণ চালাকি একটা ছিল বা তাদের রাজনৈতিক কৌশল একটা ছিল, কিন্তু সেই বামপন্থীরা আজকে এই ধরনের আন্দোলনে নেমেছে। যাই হোক, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সময়ও রাস্তায় আন্দোলনে ছিল, এই বিজেপির ক্ষেত্রেও তারা রাস্তায় আন্দোলনে রয়েছে, কিন্তু পরিবর্তে বিজেপি যেভাবে বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা ইফেক্ট এনেছিল 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত, আপনাদের মনে থাকবে শুভেন্দু অধিকারীর সঙ্গেও যথেষ্ট পরিমাণে বাধা বিপত্তি এলেও তিনি কিন্তু গোটা রাজ্যে সমস্ত জায়গায় চষে বেরিয়েছেন। তার এগেনস্টে চোর চোর স্লোগান উঠেছে, আঘাত এসেছে, কালো পতাকা উঠেছে, তবুও কিন্তু তিনি দমে যাননি। তিনি গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করে গিয়েছেন একতরফা, যেটা তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু আজকের দিনে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও তৃণমূল কংগ্রেসে একটাই মুখ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ছাড়া আর কোথাও কোনো নেতার যে সমস্ত আন্দোলন থাকবে ভিড় সেভাবে হবে না। আর তাছাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ধরনের দুর্নীতিগ্রস্ত নেতাও রয়েছে, এটা শুনতে হবে, মানতে হবে এবং খারাপ লাগলেও আপনাদের জানতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত নেতারা সাহস করে বাইরে বেরিয়ে আসতে পারছেন না, কারণ যখনই তারা সাহস করে বাইরে বেরিয়ে আসবেন তখনই তাদের সেই অবৈধ সম্পত্তির খোঁজ করতে ইডি সিবিআই ও বাড়িতে আসতে পারে। তাই জন্যই হয়তো তৃণমূল কংগ্রেস জমাট বাঁধতে পারছে না এবং পাকাপাকিভাবে বিজেপি যেভাবে 2021 সাল থেকে বিরোধিতা করে এসেছিল তৃণমূল কংগ্রেসের সরকারের, সেইভাবে বিরোধিতা করতে পারছে না। ব্যতিক্রম শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যত সমর্থক কর্মী রয়েছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাকিয়ে রয়েছেন যে তিনি আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করেন। আমি আপনাদেরকে এরপরে একটা দৃশ্য দেখাবো যেটা স্বাধীন ভারতবর্ষে দৃশ্যটা মোটেই কাম্য নয়। হতে পারে চোর, হতে পারে ডাকাত, হতে পারে দুষ্কৃতী, হতে পারে একাধিক কুকর্মের সঙ্গে জড়িত, কিন্তু আইনের শাসন যখন কোনো দেশে থাকবে এবং গণতন্ত্র যখন কোনো দেশে থাকবে, তখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো সেই দৃশ্যটা কখনোই গণতান্ত্রিক সুলভ হতে পারে না এবং এটা একটা গণতান্ত্রিক দেশের জন্য যথেষ্ট পরিমাণে লজ্জা হতে পারে। দেখুন, তুমি কি করে বলতে যে তোমার বাধ্যবাধকতা খেয়ে নিয়ে তোমার ঘরে গেছে দুটো বাজার সময়? কত তোমার লোক ছিল বা ডাকো না বেশি, সত্যি মিথ্যা আছে। দেখলেন এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা কি বলবে? এইভাবে গণতান্ত্রিক দেশে কোনো মানুষকে ন্যাড়া করে দিয়ে তাকে জুতোর মালা পরিয়ে খালি গা করিয়ে গরুর মতো দড়ি বেঁধে ঘোরানো যায়? তাও আবার সাধারণ মানুষই এটা করছে। কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? আমি ধরে নিচ্ছি অনেকে বলবেন যে সে তো চোর ছিল, চোরের সঙ্গে এই ধরনের ব্যবস্থা করতেই হবে। এই জায়গাটি হিরণ চট্টোপাধ্যায় সেখানকার এমএলএ, বিজেপির হিরণ, আর সেই এমএলএর এলাকাতে এই ধরনের ঘটনা ঘটছে যেটা মধ্যযুগীয় বর্বরতা। যখন রাজা মহারাজাদের ইতিহাস চলতো সেই সময় এই ধরনের কর্মকাণ্ড ঘটতো। তারপরে এই রাজা মহারাজাদের ইতিহাসকে খণ্ডন করে যখন গণতান্ত্রিক স্ট্রাকচার আসে, তখন গণতন্ত্রের সংবিধান বলেই দিয়েছে কোনো মানুষ যদি দুর্নীতি করে, অন্যায় করে, চোর হয়, ছেঁচড় হয়, তাকে শাস্তি কিন্তু সাধারণ মানুষ দিতে পারবে না, তাকে শাস্তি দেবে আদালত। আর সেই আদালতের সামনে তাকে পেশ করবে কে? স্থানীয় প্রশাসন বা পুলিশ নামে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটি। পুলিশ তাকে পেশ করবে, পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করবে এবং তদন্তে খতিয়ে দেখবে তার কি রকম দোষ রয়েছে এবং আদালত সেগুলো পর্যবেক্ষণ করার পরে যত ধরনের কঠোর শাস্তি দেওয়া যেতে পারে, উপযুক্ত শাস্তি দেওয়া যেতে পারে, সেটাই আদালত দেবে। এটাই একটা গণতান্ত্রিক দেশের সিস্টেমেটিক স্ট্রাকচার। কিন্তু গত এক মাস ধরে এই ঘটনাগুলো কার্যত পশ্চিমবঙ্গ থেকে উধাও হয়ে গেছে। যে যেমন পাচ্ছে তাকে বাড়ি থেকে বার করছে এবং তার জামা প্যান্ট খুলে দিয়ে, তাকে ন্যাড়া করে দিয়ে, তার মাথায় ঘোল ঢেলে দিয়ে তাকে এইভাবে গরুর মতো রাস্তায় ঘোরাচ্ছে। হয়তো পুলিশ স্টেশন এখান থেকে 1 কিলোমিটারও দূর নয়, তবুও স্থানীয় পুলিশ প্রশাসন এসে এই গণতন্ত্রকে শেষ করে দেওয়ার যে একটা নোংরা খেলা চলছে সেটা থেকে পুলিশ প্রশাসন মুখ ঘুরিয়ে রয়েছে। উল্টো দিকে পুলিশ প্রশাসন
প্রশাসনকেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় তারা এইভাবেই বহু মানুষ যাদের এগেনস্টে অভিযোগ রয়েছে চুরির তাদেরকে এইভাবে প্রকাশ্যে ঘোরাচ্ছে এবং এইটার বিষয়ে কলকাতা আদালত কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তারা কলকাতা আদালত ভর্ৎসনা করেছে, কলকাতা আদালত পুলিশের অতি সক্রিয়তায় নিন্দা জানিয়েছে, রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না। আমি আবার বলছি, কেউ চোর হলে তাকে সঠিকভাবে আইনের আওতায় এনে তাকে যথেষ্ট পরিমাণে যত থেকে কঠোরতম সাজা রয়েছে তাকে সাজা দেওয়া হোক। কিন্তু এই মধ্যযুগীয় বর্বরতার প্রভাব যদি পশ্চিমবঙ্গে পড়তে শুরু করে, যে কোনো মানুষ নিজের হাতে আগামী দিনে আইন তুলে নেবে। আজকে পরিবর্তন হয়েছে, পরিবর্তন কখনো পার্মানেন্ট হয় না, আগামী দিনে আবার কোনো না কোনো পলিটিক্যাল দলের পরিবর্তন হবে, কিন্তু এই কালচার পশ্চিমবঙ্গের সিস্টেমের মধ্যে ঢুকে যাবে, যেটাকে একেবারেই মোকাবেলা করতে পারবে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনার কাছে যদি এই দৃশ্যগুলো পৌঁছে থাকে, অবশ্যই গণতন্ত্রকে বাঁচানোর জন্য এবং সমাজ ব্যবস্থাকে বাঁচানোর জন্য অবশ্যই চোর দুর্নীতিগ্রস্তদের শাস্তি প্রয়োজন, কিন্তু তা বলে এই ধরনের ঘটনাও স্থানীয় মানুষ যে নিজের হাতে তুলে নিয়ে ঘটাবে সেটাও কিন্তু সমাজের জন্য প্রয়োজন নয়। আজকের প্রতিবেদন এই পর্যন্তই রইল, কিন্তু যাওয়ার আগে পশ্চিমবঙ্গ সরকারের যে খালি শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের তারা একটি লিস্ট প্রকাশ করেছে। আগামী দিনে যারা যুব সমাজ রয়েছে তাদের কপালে কি চাকরির শিকে ছিঁড়তে পারে? কারণ পশ্চিমবঙ্গের যে সকল সরকারি অফিসগুলো রয়েছে সেই সরকারি অফিসের শূন্যপদ এখনো পর্যন্ত খোলাখুলি তৃণমূল কংগ্রেসের সরকার জানায়নি। পরিবর্তনের 1 মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সেটা বের করেছে এবং ওপেন করেছে, পাবলিক করেছে যে এতগুলো শূন্যপদ এখনো পর্যন্ত খালি রয়েছে। শুধুমাত্র পাবলিক করলেই হবে না, আগামী 2-3 বছরের মধ্যে এই শূন্য পদে তারা পশ্চিমবঙ্গের মানুষকে চাকরি দেবেন, এটাই আমরা আশা করে এই ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।